ইন্ডিয়া জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কংগ্রেসের হাইকমান্ড মল্লিকার্জুন খার্গে তিনি অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা দিয়েছেন এবং তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। মল্লিকার্জুন খার্গে তিনি অধীর রঞ্জন চৌধুরীকে কড়া বার্তা দিলেন এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে তৃণমূল বিজেপি আঁতাত, অভিষেকের বিরুদ্ধে নরম প্রার্থী কেন, এমনটাও তিনি প্রশ্ন তুলেছেন। অধীরের মমতা বিরোধিতায় ক্ষুব্ধ হাইকমান্ড, অধীরের জন্যই বিড়ম্বনায় জাতীয় কংগ্রেস এবং তারপরেই কিন্তু দেখা যাচ্ছে মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি তিনি কড়া বার্তা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে অধীরের মুখে ফের তৃণমূল বিজেপি আঁতাত, অধীরের বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে নরম প্রার্থী কেন, এমনটা প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল বিজেপি আঁতাত নিয়ে অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। প্রথমে এই বিজেপি এই তৃণমূল একে উভয়ের সঙ্গে যোগসাজশ করে একে অপরের পরিপূরক হয়ে এই বাংলার নির্বাচনকে বিভাজিত করতে চাইছে এবং উভয়ে লাভান্বিত হতে চাইছে। অতএব এইসব কথা দ্বারা কেউ প্রভাবিত হবেন না। কোথায় বাপ্পাটা বলছে, তো বাপ্পাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি কোনোদিন। কোথাও খোকাবাবুর কথা বলছে, খোকাবাবুর বিরুদ্ধে জবরদস্ত কোনো প্রার্থী হলো না। খোকাবাবুর বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রার্থী হলো না কেন বিজেপির পক্ষ থেকে, জানতে চাই আমরা। বিজেপিতে এত নেতা মন্ত্রী শান্তি আছে, তো খোকাবাবুর বিরুদ্ধে নরম প্রার্থী হলো কেন? এটার মধ্যে দিয়ে কি ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত স্পষ্ট, সমঝোতা। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিব্যেন্দু দা, যেমনটা অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু আবারও তৃণমূল বিজেপি আঁতাত নিয়ে মুখ খুলেন, এমনকি অভিষেকের বিরুদ্ধে কেন নরম প্রার্থী তিনি কিন্তু এমন প্রশ্নও তুলেছেন। দেখো, প্রথম থেকে ভোটের আগে থেকেই যখন প্রার্থী ঘোষণা হয়নি তখন থেকেই এবং খুব পরিষ্কারভাবে আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছিলেন তৃণমূল এই কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে আঁতাতের অভিযোগ। যখন শুধু তাই নয়, সাগরদিঘিতে যখন ভোট হয়, আবার সাগরদিঘিতে যখন উপনির্বাচন হয়, সেই উপনির্বাচনের পরেও কিন্তু এই আঁতাতের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কোথাও একটা অধীর চৌধুরী বারবার করে যে বিষয়টা সামনে আনছিলেন, অধীর চৌধুরী বারবার করে যে খুব পরিষ্কার করে যেটা বলছিলেন যে এই রাজ্যে তৃণমূল এবং বিজেপি তাদের মধ্যে একটা আঁতাতের অভিযোগ তিনি তুলেছেন এবং তৃণমূল বিজেপি একসঙ্গে কাজ করে, যে কারণে কংগ্রেসকে বাঁচানোর জন্য, কংগ্রেসকে এই রাজ্যে বাঁচানোর জন্য তার যে বিরোধিতা, সেই বিরোধিতা তিনি করবেন। সেখানে সেই বিরোধিতার মধ্যে কিন্তু কোনো ব্যক্তি বিরোধিতা নেই, সবটাই কিন্তু নৈতিক বিরোধিতা। এবং এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মধ্যেই কিন্তু যে স্পষ্ট একটা বার্তা দিয়েছেন যে 24-এর ভোটে বিজেপিকে হারিয়ে ইন্ডি জোট তারা ক্ষমতায় এলেও তিনি বাইরে থেকে সমর্থন করবেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে সমর্থনের কথা বললেন সেটা নিয়েই কিন্তু ইন্ডি জোটের যে শরিক তাদের মধ্যে কিন্তু একটা কোথাও ধোঁয়াশা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম শরিক যে জোটের, সেই জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন থাকবেন না সরকার গঠন করলে, কেন বাইরে থেকে সমর্থন করবেন? এবং এই বাইরে থেকে সমর্থনের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি অন্য কোনো ইঙ্গিত করছেন? আসলে কংগ্রেসের দিকেই কিন্তু পুরো যে তীরটা বা কংগ্রেসের দিকেই পুরো বিষয়টা কিন্তু ঘুরে যায়। কোথাও একটা এই কংগ্রেসের সঙ্গে যে জোট এবং এই রাজ্যে কিভাবে জোট হবে, কিভাবে তারা লড়াই করবে, সেই লড়াইয়ের জায়গা থেকে কিন্তু কোনোভাবেই আসন সমঝোতার জায়গায় পৌঁছতে পারা যায়নি। এবং মূলত অধীর চৌধুরীর জন্য কিন্তু সেই সমঝোতা হয়নি এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় 42 আসনে প্রার্থী দিয়ে পরিষ্কার করে দিয়েছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে লড়াই, বিজেপির সঙ্গে লড়াই, কংগ্রেসের সঙ্গে লড়াই, সিপিএম এর সঙ্গে লড়াই। সুতরাং কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাও বলেছেন যে এই রাজ্যের যে কংগ্রেস সিপিএম তাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। ইন্ডিয়া জোট যখন সরকার গঠন করবে তিনি বাইরে থেকে সমর্থন করবেন। কোথাও একটা ইন্ডিয়ার যে কংগ্রেসের যে হাইকমান্ড, সেই হাইকমান্ডের কাছে কিন্তু এই বার্তাটা বারবার করে খুব স্পষ্ট হচ্ছে এবং খুব জোরালো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া জোটের যে সরকার, সেই সরকারে কিন্তু যে শক্তিশালী সরকার গঠন করা সম্ভব নয়। এবং মমতা যেভাবে নরেন্দ্র মোদী এবং বিজেপি বিরোধিতা করে আসছেন তাতে তাকে অন্যতম শরিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে। কিন্তু যদি একতরফা ভাবে অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে মল্লিকার্জুন খার্গেকে বলতে হচ্ছে, কংগ্রেস হাইকমান্ডকে বলতে হচ্ছে অধীর চৌধুরী এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার কেউ নন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকবেন
ইন্ডিয়া জোটের যদি সরকার গঠন করে সেই সরকারের ভেতরে থাকবেন না বাইরে থাকবেন, আলোচনা কিভাবে হবে, আসন সমঝোতা কিভাবে হবে, সরকার যদি গঠন হয় সেই সরকার গঠনের মধ্যে যে যে আলোচনা, শরিকদের সঙ্গে আলোচনা, সেই আলোচনাটা ঠিক করবে। আলোচনার যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তকে নেবে কিন্তু কংগ্রেস হাইকমান্ড। সেই সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধী, সেই সিদ্ধান্ত নেবে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। অধীর চৌধুরী কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, অধীর চৌধুরী লোকসভায় বিরোধী দলনেতা। সুতরাং অধীর চৌধুরীর যে গুরুত্ব কংগ্রেসে যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা শরিকরা কোথায় থাকবে এবং শরিকরা এই ইন্ডি জোট সরকার গঠন করলে কিভাবে শরিকরা তার শরিক হবে, সেই ব্যাপারটা কিন্তু কংগ্রেস হাইকমান্ড ঠিক করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস হাইকমান্ড বসবে, সোনিয়া গান্ধীর সঙ্গে কথা হবে, মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা হবে। কারণ এই মল্লিকার্জুন খাড়গেকে ইন্ডিয়া জোটের যে প্রধানমন্ত্রী মুখ করার যে প্রস্তাব, সেই প্রস্তাবটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যতম শক্তিশালী এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, সেই অংশটা কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। অধীর চৌধুরীর একক বিরোধিতায়, রাজ্যে একক বিরোধিতা, অধীর চৌধুরীর যে তীব্র বিরোধিতা, সেই বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্য যাতে সিদ্ধান্ত নিতে বাধ্য না হন, তাহলে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কংগ্রেস হাইকমান্ডকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে যে অধীর চৌধুরীর কোনো বক্তব্য এই বিষয়ে, ইন্ডি জোটের বিষয়ে, অবস্থানের বিষয়ে এবং ইন্ডি জোটের যে শরিক তাদের যে অবস্থান, তারা কিভাবে থাকবে, কিভাবে যদি সরকার গঠন হয়, যদি বিজেপিকে হারিয়ে ইন্ডি জোট সরকার গঠন করে, তাহলে তার অবস্থান কি হবে, সবটাই কিন্তু সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। এবং অধীর চৌধুরীকে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে যে যদি পার্টি লাইন যদি মেনে না চলেন, তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করতে বাধ্য থাকবে কংগ্রেস হাইকমান্ড। সুতরাং কংগ্রেস এটা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্যদিকে চলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হন, এবং যদি ইন্ডি জোট সরকার গঠন করলেও মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকারের ভেতরে না থাকেন, তাহলে কিন্তু সেই সরকারটা খুব শক্তিশালী সরকার গঠন হবে না। যে কারণে অধীর চৌধুরীকে খুব স্পষ্ট করে কড়া বার্তা হাইকমান্ডকে দিতে হচ্ছে যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডি জোট সেই ব্যাপারে যে অবস্থান, সেই ব্যাপারে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নেবে কংগ্রেস হাইকমান্ড। তার সঙ্গে অধীর চৌধুরীর কোনো সম্পর্ক নেই। কিন্তু অধীর চৌধুরী আজকেও যে বিষয়টা বলেছেন, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আবার কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে একটা আঘাতের অভিযোগ করেছেন। তিনি বলেছেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে প্রার্থী দিয়েছে বিজেপি, অর্থাৎ অভিজিৎ দাস, তিনি শক্তিশালী ক্যান্ডিডেট নন। তিনি তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিকে। শান্তনু বাবু, অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে এবার কড়া বার্তা দিলেন মল্লিকার্জুন খাড়গে এবং এমনটাও তিনি কিন্তু বলেছেন যে পার্টি লাইন না মানলে দলের বাইরে যেতে হবে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি যে বরাবর সেন্ট্রাল পার্টি লাইনের বাইরে গিয়ে বিজেপিকে শক্তিশালী করার জন্য বিজেপির তল্পিবাহকতা করছে, সেটা তো আমরা বারবার বলছি। সেই কারণেই তো আমরা বলেছি যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, কিন্তু পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসের সাথে নেই। তার কারণ এই পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি যার হারের দায় স্বীকার করে বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পর অনেক আগেই রেজিগনেশন দেওয়া উচিত ছিল, অতীতে এরকম অনেকেই রেজিগনেশন দিয়েছে, তিনি সেটা করেননি। যখন আমাদের এই বাংলার প্রতি আর্থিক বঞ্চনার প্রতিবাদে তৃণমূল আন্দোলন করে তিনি চুপ থাকেন, আবার তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে যখন ইডি-সিবিআই দিয়ে বিব্রত করা হয় তখন তিনি উল্লসিত হন। তিনি বিজেপিকে শক্তিশালী করার জন্য, বিজেপি বিরোধী শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্য সিপিএম এবং আইএসএফ এর সাথে হাত মিলিয়ে চলেন। সম্প্রতি সন্দেশখালীতে বিজেপির পর্দা ফাঁস হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব পবন খেরে যখন তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন, তখনও তিনি তার বিরোধিতা করেছিলেন। এবং আজকে সর্বভারতীয় সভাপতি জাতীয় কংগ্রেসের তিনি যে কথা বলেছেন, এটাতে আমরা মনে করি যে তারা অন্তত বাস্তবটা বুঝতে পেরেছেন। তৃণমূল যে বারবার দাবি করতো যে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেসটা বিজেপির সাথে মিলে রয়েছে, বিজেপিকে অক্সিজেন দিতে চায়, এটা অন্তত উপলব্ধি করেছেন বলেই মল্লিকার্জুন খাড়গের মতো সিনিয়র নেতা, সাংসদ এবং সর্বভারতীয় সভাপতি এই কথা বলেছেন। কিন্তু শান্তনু বাবু, অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু তৃণমূল বিজেপি আতাতের কথা বলছেন। এটা তো তিনি নিজে যে মিথ্যা কথা বলছেন সেটা তো তিনি খুব ভালো মতো জানেন। আজকে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে এত কেস থাকা সত্ত্বেও, সারদার সুদীপ হোসেন তার নামে টাকা দিয়েছে লিখে দেওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ইডি-সিবিআই হয় না। আর তৃণমূলের সমস্ত নেতা নেত্রীদের বিরুদ্ধে ইডি-সিবিআই এতবার করে তদন্ত করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার ডেকে পাঠায়, তার পরিবারকে বিব্রত করে, আর তারা নাকি বিজেপির সাথে আঘাত করেছে। আর যিনি বহাল তবিয়তে বিজেপিকে অক্সিজেন দিচ্ছেন তিনি সাধু পুরুষ। বাস্তবে তিনি যে বিজেপির এখানে অক্সিজেনের অন্যতম সাপ্লায়ার,
সেটা সবাই জানে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন, তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন। আমরা কথা বলছিলাম অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষের সঙ্গে। দিবেন্দুদা, যেমনটা তুমি জানাচ্ছিলে। হ্যাঁ দেখো, শান্তনু সেন তৃণমূলের মুখপাত্র শান্তনুদা যে কথাগুলো বলছিলেন সেই সূত্র ধরেই বলি, যে সম্প্রতি যে লালগোলাতে যে প্রচার করেছিলেন অধীর চৌধুরী, সেখান থেকে অধীর চৌধুরী বলেছিলেন যে যদি এই রাজ্যে তৃণমূলকে হারাতে হবে, যদি সেটা হারানোর জন্য প্রয়োজনে বিজেপিকেও ভোট দেওয়া যেতে পারে। অর্থাৎ কোথাও যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে যে কথাটা বলেছেন এই রাজ্যের কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তার কারণ অধীর চৌধুরী যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা বিষয় উল্লেখ করেছিলেন, যখন মুর্শিদাবাদে যখন প্রচারে এসেছিলেন, সেখানে কিন্তু অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, তারা কিন্তু একবারের জন্য অধীর চৌধুরী বিরোধিতা করেননি। অর্থাৎ নরেন্দ্র মোদীর মুখেও কিন্তু বিরোধী দলনেতার কোনো বিরোধিতা এই প্রসঙ্গ আসেনি। এবং অধীর চৌধুরী তারপরে লালগোলাতে যে প্রচার, সেই প্রচারে তিনি বলছেন যে তৃণমূলকে হারাতে প্রয়োজনে বিজেপিকে ভোট দিন। কোথাও একটা কিন্তু মিলে যাচ্ছে, যে শান্তনুদা যে কথাটা বললেন সেটা কিন্তু কোথাও একটা মিলে যাচ্ছে। তৃণমূলের যে অভিযোগ যে অধীর চৌধুরী যে বিজেপির যে তল্পিবাহক হিসাবে কাজ করেন, সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হচ্ছে। এবং এই অধীর চৌধুরীর জন্যই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একটা কোথাও এই বিষয়টা বলতে মানে একটা জায়গাতে অবস্থান, এরকম একটা জায়গাতে পৌঁছচ্ছে যেখানে কিন্তু সেখানে বলতে বাধ্য হচ্ছে যে অধীর চৌধুরী অন্তত ইন্ডিয়া জোট প্রসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান প্রসঙ্গে তিনি মুখ বন্ধ রাখুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কারণে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যান, ইন্ডিয়া শরিক হিসাবে তিনি যদি না থাকেন, তাহলে কিন্তু সব থেকে বড় যে ক্ষতিটা হবে সেটা কিন্তু দেশের ক্ষতি। তার কারণ বিজেপিকে হারিয়ে যে সরকার গঠন যদি ইন্ডি জোট করে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শরিক না হলে কিন্তু সেই শক্তিশালী সরকার গঠন করা সম্ভব নয়। এবং যে কারণে কিন্তু এই বার্তাটা, কড়া বার্তাটা অবশেষে দিতে হলো অধীর চৌধুরীকে। এবং এই বার্তা যদি কংগ্রেস হাইকমান্ড ভোটের আগে দিত, তাহলে যদি আসন সমঝোতা এবং এই রাজ্যের লড়াইটা অন্যরকম চেহারা হয়তো পেলেও পেতে পারতো। একেবারে ধন্যবাদ জানাবো দিবেন্দু দা।